তো উনি ওরা খোঁজ খবর নিচ্ছে যে কে সাইকেল নিয়ে নিয়েছি আর আমি পড়ে আছি এখানকার কুচকে ওর ঠান্ডা লেগেছে দাও। মান্দালে ভারতীয় কিছু জনগোষ্ঠী মানে ভারতীয় জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ব্রিটিশরা এই জায়গাটাকে দখল করে নেয়। তখন কিন্তু এটা রাজাদের অভিমূর্তি তৈরি করে নিচে লেখা আছে। সবাই আমাকে অবাক হয়ে দেখছে। একদম মাঝখানে আছে রাজপ্রাসাদ আর চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ওকে। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো এখন আমি আছি বাগানে আর আমার আগের ভিডিও আপনারা দেখেছেন যে আমি বাগানকে এক্সপ্লোর করেছি। যারা যারা দেখেননি এখন পর্যন্ত দেখে আসুন, খুবই ভালো ভিডিও হয়েছে। আজকে আমি চলে যাচ্ছি মান্দালে। মান্দালে হচ্ছে গিয়ে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর, ওখানে আমি যাচ্ছি। বাস আমি অলরেডি বুক করেছি, তো বাস আমার আছে 7টার সময়, 6:30টায় পিক আপ আছে হস্টেল থেকে। তো বাস যে বুক করেছিলাম 40,000 ছিয়াত নিয়েছিল আর সাথে ইনক্লুডিং ট্যাক্সি। তো এখান থেকে 15,000 টাকা ট্যাক্সি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য, মানে 15,000 ছিয়াত। এখন আমি যাব, আমি রেডি হয়ে গেছি, আমার ব্যাগপত্র এখানে আছে, বলে কিছু নোংরা ফেলতে হবে মানে বটল টটল। আর সাথে এখানে হস্টেলে কিন্তু একটা নিয়ম আছে, ডিপোজিট করতে হবে 5,000 এই চাবির জন্য। তো আমি চাবিটা দেবো এবং ডিপোজিটটা নেব এবং তারপরে যাওয়া যাক, রওনা দেওয়া যাক। আমি এক্সপ্লোর করব মান্দালে আজকেও, তো দেখতে থাকুন। তো আমি এখানে চাবি দিয়ে দিয়েছি আর আমার 5,000 ছিয়াত ফেরত নিয়ে নিয়েছি। আর সাথে এটা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। আসলে এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড, হস্টেল অফ বেলো যে এই হস্টেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড এবং সেম হস্টেল আছে মান্দালেতেও। সকালবেলা উনি ক্লিন করছেন আর আমি ভাবছি একটু চা খেয়ে নেওয়া যাক। এখানে চা কফি দুটোই পাওয়া যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই হস্টেলের যে রিসেপশনে 24 ঘন্টার ডিউটি আছে। তো শিফট বদল হয়, 2-4জন মানে সকালে 2-4জন রাতে, এরকম ধরনের এদের শিফট বদল করে থাকেন। তো এখানে চায়ের মধ্যে আমি চিনি অল্প নেব। তো এখানে দেখুন চা ছাঁকনি, আমরা তো ছাঁকনি বলি, চা ছাঁকনি, কিন্তু এখানে দেখুন একটু ছোট ধরনের। এখানে চা যদি আপনারা খেতে চান গরম জল ঢেলে এবং তারপরে এখান থেকে চা পাতা তুলতে হবে। চা পাতা উঠে গেছে এবং এটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো হস্টেলের পুলটা দেখানো হয়নি, আমি ভালো একটু দেখিয়ে দিই। হস্টেল থেকে পিক আপ মানে কি বাস ডাইরেক্ট, মানে যেতে হতো আমাকে বাস স্টপে, কিন্তু বাস এখানে আসবে, বাসওয়ালাকে ফোন করা হয়েছে, বাস এখান থেকে আমাকে পিক আপ করবে। তো তার জন্য আমি এখনও বসে আছি, 7টা বাস দেওয়ার মাত্র 4 মিনিট বাকি আছে। দেখা যাক এর মধ্যে কখন আসে। কারণ আজকে তো আমি মানে 6:30টায় পিক আপ ছিলাম, তাড়াতাড়ি উঠে গেছিলাম। মানে যেদিন আমি লেট নই সেই দিন অন্য কিছু লেট, আর যেদিন আমি লেট সেদিন সমস্ত কিছু অন দ্য পয়েন্ট, অন দ্য টাইম, ঠিক আছে? এটা আমার সাথে কেন হয় আমি জানি না, আপনাদের কারোর সাথে হয় কিনা একটু বলবেন। এখন আমি দাঁড়িয়ে আছি পুল সাইডে, আমি ভাবলাম একটু আমাদের হস্টেলের পুলটা দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে সিটিং এরিয়া, ছাতা লাগানো আছে আর সাথে এই হচ্ছে পুল, ভাই স্বচ্ছ জল, আর সাথে মেশিনটা লাগানো আছে পিউরিফাই করার জন্য। এদিক দিয়ে সিঁড়ি আছে নামার জন্য, আর ওই হচ্ছে সিটিং এরিয়া, এটা হচ্ছে বার বা কাউন্টার, সুন্দর। তো এখানে কিন্তু নো আউটসাইড অ্যালকোহল, আর সাথে জুতা খুলে এখানে আসতে হবে। আমার বোধহয় এটা আমার গাড়ি। চল 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 চল, আমি এটাই ভাবছিলাম যে আমি পুল সাইডে যাব কি যাব না, যাব যখন দেখবো গাড়ি এসে গেছে, এরকম ধরনের আমি ভাবছিলাম। তো ভাই এই বাসটা যাবে, ব্যাগ নিয়ে নিই আমার। থ্যাংক ইউ, বাই 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 বাই, থ্যাংক ইউ। তো এরকম ছোট বাস যাবে আর কি, তো এই ছোট বাস যাবে বলে পিক আপ এখান থেকে ছিল। কিছু দূর আসার পর ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে আমাদের গাড়ি ওখানে আছে। আর এখানে ব্রেকফাস্ট বলতে আমাকে হোস্টেল থেকে দিয়েই দিয়েছিল, এর মধ্যে 2টো ডিম, কলা এবং একটা ব্রেড আছে, কারণ আমি হস্টেলে করবো না বলে প্যাক করে দিয়েছিল। তো সেই হিসাবে এখানে আমি একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা জায়গায় আর কি এরকম
ফ্লাক্স বসানো আছে এবং কাপ বসানো আছে জল দিয়ে, কারণ এতে গরম চা আছে। এখানে যে চা হয় সেই চা রাখা আছে, তো আনলিমিটেড যে কেউ এসে খেতে পারবে, খাবার খাক আর না খাক। আর সাথে কফি, এর মধ্যে এটা হচ্ছে কফি, চিনি এবং দুধ পুরোপুরি মিক্স করা আছে। জাস্ট গরম জলে এটা গুলে নিয়ে আর কি ড্রিঙ্ক করতে হবে, এরকম একটা ব্যাপার আছে। তো এখানে 30 মিনিটের জন্য ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে, তারপর গাড়ি আবার রওনা দেবে। সবাই খাবার খাচ্ছে। আমি জানি না আমাকে সামনে বসতে অ্যালাউ করবে কিনা গাড়ির সামনে, বাট আমি একবার জিজ্ঞাসা করে দেখবো যে সামনে বসা যাবে কিনা, কারণ পেছনে বসে আমি ঠিক কমফোর্টেবল হচ্ছে না, ঘুমিয়ে যাচ্ছি। তো সেই হিসাবে আমাকে সামনে বসার কথা ভাবছি। বাট এখানে প্রত্যেকটা চেকপোস্টে মানে মান্দালে যাওয়ার সময়তেও চেক করছে ভাই, তো সেই হিসাবে আমি জানি না আমাকে অ্যালাউ করবে কিনা, বাট জিজ্ঞাসা করে দেখা যাক। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম, কিন্তু ফ্রন্ট সিটে বসাটা সম্ভব না। তার কারণ হলো গিয়ে অনেকগুলো চেকপোস্ট আছে এবং আমি ফরেনার যাচ্ছি, অনেক গাড়ি আর কি ফরেনারদের অ্যালাউ করে না। সেই হিসাবে আর কি যদি দেখে তাহলে একটু মানে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করবে, তার জন্য আর কি ভেতরে সিটই ঠিক আছে আমার জন্য উনি বললেন। তো এই জন্য আমি ফ্রন্টের সিটে বসতে পারছি না। এখানকার বাস দেখুন, তো এখানে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম যে আমরা কিলোমিটারের কাউন্ট করি, মানে কিলোমিটার, এত কিলোমিটার, 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম ধরনের, কিন্তু এখানে মাইল হয়, 1 মাইল 2 মাইল, তো এখানে কাউন্ট মাইল দিয়েই হয়। এখন সবাই বসছে আর কি এখানে, আমি ভাবছি একটু পরেই বসি, তার কারণ হচ্ছে গিয়ে এখনও টাইম আছে, যদিও 30 মিনিট দাঁড়াবে। তো বাকি আমার বোধহয় দাদু আমার জন্য দাঁড়িয়ে আছে, তো আমি বসে পড়ি। তো আবার আমরা বসে পড়েছি, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। 5 ঘন্টা তো বলেছে, মানে 12টার সময় পৌঁছাবে। কিন্তু মেন কথা হচ্ছে গিয়ে আমাকে পুরোপুরি আমার হস্টেলে ড্রপ করবে, আমাকে আর নতুন করে হস্টেলে যাওয়ার তাগাদা করতে হবে না, কারণ বাস স্টপে তো ছাড়েনি, একদম তুলেছে, পিক আপ করেছে হস্টেল থেকে, এবং আমার হস্টেল বা আমার হোটেলের যে লোকেশন থাকবে এরকম ধরনের, সেখানেই আর কি ড্রপ করে দেবে গাড়িগুলো। তো আমি অলরেডি বলে দিয়েছি, তো সেই হিসাবে দেখা যাক কীরকম কী হয়। পুচকে ওর ঠান্ডা লেগেছে, তাও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই যে ও পুচকাটা দারুণ আছে। যাকে গাড়ি ছেড়ে দিচ্ছে এখন, তো উনি এন্ট্রি করছেন যে কার হস্টেল বা হোটেল আছে, সেই লোকেশনগুলো লিখে নিয়ে উনি তাদেরকে সেই মতো জায়গা মতো আর কি ড্রপ করে দেবে, তার জন্য জিজ্ঞাসা করছি। কত ফর্সা দেখুন, পুরোপুরি ফর্সা, কিউট আছে বাচ্চাটা, কিউট আছে। আমি এখন মান্দালে শহরের বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। তো এখানে আমি একটা অ্যাডভার্টাইজ দেখলাম, আমি একবার দেখাই। ওই ওপরে এই যে অ্যাডভার্টাইজটা দেখুন, আরমান। এখানে ভাই ইলেকট্রিসিটি থাকে না, পুরো মায়ানমারের মধ্যে একটা সিস্টেম আছে যে কিছু ঘন্টা, মানে 4 ঘন্টা থাকবে, তারপরের ঘন্টা থাকবে না ইলেকট্রিসিটি। এখানে প্রচুর প্রবলেম। তো সেই হিসাবে এখানে ব্যাটারির অ্যাড দিচ্ছে, ওয়েন দ্য পাওয়ার গোজ আউট ইউ গো অন। আরমান ডিসেলস জেনারেটর, যখন পাওয়ার চলে যাবে তখন আপনি অন হয়ে যান। তো এখানেই পিছনে ওই রেড সাইনবোর্ডটা হচ্ছে গিয়ে আমার হস্টেল। আমি যাচ্ছি এখন এখানে, মানে আমি এখন আছি মান্দালেতে। মান্দালে পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে আমি ভাবলাম বাইরেটা একটু দেখানো যাক, কারণ এটা হচ্ছে মায়ানমারের 2য় বৃহত্তম শহর, আর এটা আসলেই খুবই উন্নত। তার কারণ হচ্ছে গিয়ে খুবই উন্নত, এখানে বড় বড় বিল্ডিং, শিক্ষা, ব্যবসা এবং বড় বড় শোরুম থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য এই শহরটা আর কি বিখ্যাত। ন্যাপিদো ক্যাপিটাল হলেও, উন্নত তৈরি করলেও কিন্তু এখান থেকে মানুষ যায়নি। তো এখন আমি আছি মান্দালয়ে, আমার হস্টেলটা দেখাবো। তার আগে আমি ভাবলাম যে একটু দেখে নিই এই শহরটা। তার কারণ হচ্ছে গিয়ে এখানে আমি এসেছিলাম এখানে দেখার জন্য মান্দালয়ের গ্রাম, কারণ মান্দালয় এমন একটা জায়গা যেখানে ভারতীয় কিছু অঞ্চলের সাথে সাথে বাঙালিদেরকে আনা হয়েছিল শেষ রাজার রাজত্বকালে জ্যোতিষ চর্চা এবং
অন্যান্য ডোমেদের আনা হয়েছিল, ব্রাহ্মণদের আনা হয়েছিল জ্যোতিষচর্যার জন্য, এবং ডোমেদের আনা হয়েছিল অন্যান্য কাজের জন্য, শহরের ছোটোখাটো কাজের জন্য। এখানে আসার আমার মূল উদ্দেশ্য ছিল যে একবার যাব, গিয়ে গ্রামের হালচাল দেখব কীরকম কি হয় না হয়। কিন্তু এখানে আসার পর জানতে পারছি যে গৃহযুদ্ধ যেটা চলছে এতদিন ধরে, সেটা কিন্তু এখনও লিমিটেড চলে যাচ্ছে। তার জন্য এখানকার গ্রামে কারোর অ্যালাউ নেই, মানে লোকাল মানুষ কিছু কেমন এরিয়ার মানুষ কিছু কেমন এরিয়ায় যেতে পারে, বাকি সবাই যেতে পারে না, এবং ফরেনার্সদের জন্য তো একদমই অ্যালাউ নেই, ঠিক আছে। তো আমি চারিদিকে খুঁজলাম কিন্তু হলো না, আমি জিজ্ঞাসা করলাম অনেককে। তো এখন বেলা অনেক কম আমার কাছে এই শহরটা ঘোরার জন্য, আর এই শহরের কিছু ভালো ভালো জায়গা দেখাবো। আর শহর খুবই উন্নত, কারণ এটা হচ্ছে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর। এটা হচ্ছে শেষ রাজধানী, মানে এখানে বার্মার যে যখন রাজারা রাজত্ব করতো, অনেক রাজারা রাজত্ব করে গেছে, তো এটা কিন্তু শেষ রাজধানী ছিল রাজত্বকালের। এরপরে ব্রিটিশের কবজায় চলে এসেছিল এই জায়গাটা। তো এই মান্দালাইটা অনেক উন্নত, তার কারণ হচ্ছে গিয়ে ইউনান প্রদেশ থেকে অনেক চীনা মানুষ আসে এখানে ব্যবসা বাণিজ্যের জন্য, কারণ এই শহরটা ব্যবসা বাণিজ্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তখনকার ছিল, এখনকারও আছে। মান্দালাই এমন একটা শহর মায়ানমারের যেখানে আপনারা বড় বড় বিল্ডিং দেখতে পারবেন, আমি আসার সময় একটু দেখাচ্ছিলাম। সেই হিসাবে এদিকটাও কিন্তু খুবই সুন্দর। আর আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে যে মান্দালয় প্যালেস। যাওয়া যাক, ভিতরে যাব, তার আগে একবার দেখাই এখানের দৃশ্যটা। তো এই দেখুন শহর, আর মান্দালয় নাম হয়েছে তার কারণ ওখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে মান্দালয়। সেই মান্দালয়ের পাদদেশে আর কি তৈরি করা হয়েছিল, মানে যেই ফ্ল্যাট জমির জায়গাটা আছে এইখানে তৈরি করা হয়েছিল মান্দালয়ের রাজধানী। এর আগেও মানে যে কোনো জায়গায় মানে রাজধানী হয়েছে, মায়ানমারের রাজধানী কিন্তু রাজাদের দ্বারাই তৈরি করা, তো সেরকম এটাও একটা তৈরি করা রাজধানী। আর এটা ছিল রাজবাড়ি। তো মাঝখানে খাল দেখতে পাচ্ছেন, চতুর্দিকে খাল দিয়ে খনন করা আছে, এবং ওদিকেও ওয়াকিং স্ট্রিট আছে। ওখান দিয়ে যে আসার, ওখানে ভাই মিলিটারি আছে, ওরা খোঁজ খবর নিচ্ছে যে কে যাচ্ছে না যাচ্ছে। তো গাড়ি আসতে পারে না, স্কুটি আসতে পারে এবং বড় গাড়ি আসতে পারে, কিন্তু অটো টটো আসতে পারে না। এদিক দিয়ে আমি আসলাম, এসে এখন এন্ট্রি করেছি। তো এটা হচ্ছে বাগান এরিয়া, আর এটা হচ্ছে প্রাচীর। আর এখানে অনেক ছেলেপেলেরা এসে বসে আছে, কথা বলছে, ভিডিও বানাচ্ছে, কিন্তু একদম এন্ট্রির মুখেই কিন্তু সিকিউরিটি মানে কি বলবো, আর্মি দ্বারা চেকপোস্ট তৈরি করা আছে, অনেক আর্মি ওখানে আছে। তো আমি ক্যামেরা ওখানে বের করতে পারিনি। এখানে যদি আমি ক্যামেরা বের করি আর্মির সামনে, ব্যাস আমার হয়ে গেল, মানে আমার টাইম শেষ। তো দেখার মতো এখানে আছে অনেক কিছুই, কিন্তু তার মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি প্যালেস দেখতে। আমি একটু প্যালেসটা দেখাবো, এবং তারপরে আমরা যাব এখানকার মানে বিশ্বের সর্বপ্রথম এবং দীর্ঘ কাঠের পোল, সেটা কিন্তু মান্দালায় আছে, কিন্তু অন্য শহরে এই জায়গা থেকে সেন্টার থেকে আলাদা, সেটা হচ্ছে আমরাপুরা। তো ওখানে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখানেও একই রুলস অ্যান্ড রেগুলেশন। এখানে বেশি রাত করে বাইরে থাকা যাবে না, 6টা বাজলে যত সম্ভব 6টা বাজলে আর কি করে নিলে হয় নিজেদেরকে। দেখা যাক ভাই কি হয়। তো ভিতরটাই যাওয়া যাক, চেষ্টা করব দেখানোর। ভাই আমি আজকে পরে এসেছি এখানকার লোকাল ড্রেস, যাই হোক, কিন্তু ভাষা তো বলতে পারি না, ধরা খেলেই শেষ। এই চত্বরটা খুব ভালো, কিন্তু এর ভিতর, এটা হচ্ছে মেন গেট, এরকম 4টে গেট আছে। এই গেটটার ভিতর দিয়ে গেলে অনেকটা হাঁটতে হয়। তো যাওয়া যাক, আমাকে অনেক হাঁটতে হবে। দেখুন মেয়েরা আসছে, কচি কাচারা সব আসছে এখানে হাওয়া খেতে লেকের ধারে। সাইকেল নিয়ে নিয়েছি, আর আমি পরে আছি এখানকার বার্মিজ ড্রেস। তো আমাকে দেখতে ওখানে আন্টিরা বলেন যে সাইকেল নিয়ে যাও। তো সাইকেলটা ফ্রি না, 3000 ছিয়াত দিতে হবে, কিন্তু 3000 ছিয়াত ঠিক আছে। তো সেই হিসাবে আমি ভাবলাম যে সাইকেলটা নিয়ে নিই, কারণ হাঁটতে প্রচুর লং। দেখুন, তো এই হচ্ছে আমার সাইকেল। তো আমি বিদেশে সাইকেল চালাচ্ছি। আর এখানে মজার বিষয় এটা হলো, আমরা ভারতে যাই বাঁ দিক দিয়ে যাই, ডান দিক দিয়ে আসি, আর এখানে আমি যাচ্ছি সবাই আমাকে অবাক হয়ে দেখছে, ভাই আমি দেখতে আলাদা কিন্তু এরকম যাচ্ছি। তো বিদেশে এসে প্রথমবার আমি যদি কোনো জিনিস চালাই, মানে চেপেছি, চড়েছি, বা অন্যজন চালাচ্ছে চেপে গেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে দেখুন, ডান দিক দিয়ে যাচ্ছে, বাঁ দিক দিয়ে আসছে। তো এই প্রথম হচ্ছে এই সাইকেল যেটা আমি চালাচ্ছি বিদেশে এসে প্রথমবার। কারণ যখনই আমি স্কুটি নিতে গেছি তখনই ভাগে কাউকে পেয়ে গেছি, যে ভাগে করে। তো আমি জাস্ট অলমোস্ট চলে এসেছি গাইজ। আর দারুণ লাগছে এখানে বিদেশে এসে সাইকেল চালাতে। বাকি দেখুন, প্রচুর বড় এরিয়া, সাইকেল ছাড়া ঘোরাটা একটু শক্ত হবে।
তো আমি এখন ভিতরে এন্ট্রি করে গেছি, কিন্তু এর আগে যেগুলো হলো ওখানে পুলিশ আমার এন্ট্রি করলো, মানে আর্মি আমার এন্ট্রি করলো যে আমি যাচ্ছি। আমাকে জিজ্ঞাসা করছে কোন জায়গা থেকে, লোকাল আমি বুঝতে পারিনি, আমি বললাম যে আমি ভারত থেকে। বলার পর এন্ট্রি করলো, জিজ্ঞাসা করছিল আমি কোনো ক্যামেরা করেছি কিনা আর্মি থেকে, কারণ আর্মিদেরকে ক্যামেরা করা বারণ। বাকি এখানে হচ্ছে টিকিট কাউন্টার, একদম বাইরে, লাইক গেটের একদম বাইরে কিন্তু টিকিট কাউন্টার আছে। ওখানে যদি না কাটেন তাহলে এখানে টিকিট কাউন্টারে কাটতে হবে টিকিট। আর আমি ওখানে রেখে এসেছি আমার সাইকেল। আর এই হচ্ছে পুরো ম্যাপ এই রাজবাড়ির। তো ভিতরে দেখুন দুজনের মূর্তি গড়া আছে, একজন মহিলা এবং একজন পুরুষের। বাকি এই জায়গায় যাওয়া নিষেধ, মিলিটারি ব্লক করে রেখেছে। তো এখন আমি এন্টার করছি রাজবাড়ির ভিতরে। দেখা যাক তখনকার যে এখানকার রাজবাড়ি কীরকম ছিল দেখতে পাই। কিন্তু এখানকার আর্কিটেকচারাল জিনিসটা আর কি দেখতে অনেকটা তিবেতিয়ান চাইনিজ টাইপের। তার কারণ হলো গিয়ে এটা কিন্তু ভূমিকম্পের কারণে অনেকটা ক্ষতি হয়েছিল এবং সেই ক্ষতিকে আবার নতুন করে তৈরি করা হয়েছে, মানে প্রায় ভেঙে পড়েছিল। তো নতুন রিনোভেশনে আপনারা এরকম দেখতে পারবেন। তার কারণ হচ্ছে মান্দালায় ভারতীয় কিছু জনগোষ্ঠী, মানে ভারতীয় জনগোষ্ঠীর সংখ্যা প্রায় কমেই গেছে এবং বার্মিজ জনগোষ্ঠীর সংখ্যাও কিন্তু মান্দালায় প্রচুর কম। তার কারণ হচ্ছে গিয়ে এখানে চাইনিজ, মানে চায়না থেকে, ইউনান থেকে এবং পুরো চায়না থেকে এতটাই মানুষ এসছে, এখানকার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে মানে চায়নার জন্য অনেক ভালোটাই প্রতিপত্তি হয়েছে। এবং সাথে সাথে এখানকার নতুন যে রিনোভেশন হচ্ছে তার সাথে কিন্তু চাইনিজ যুক্ত করা হচ্ছে। যেমনটা আমি বাগানের একটা জায়গায় আমি দেখেছিলাম শেষের প্যাগোডাটা, সেখানে আর কি এরকম ধরনের করা ছিল। বাকি ওদিকে একটা টাওয়ার আছে, টাওয়ারের ওপরেও কিন্তু রিনোভেট করে এনারা কালার এবং টাওয়ারের যে খাঁজ তিব্বেতিয়ান বা চাইনিজ স্টাইলের করে দিয়েছে। তার কারণ হচ্ছে মান্দালায় শহরটা সবথেকে বড় ব্যবসা বাণিজ্য এবং দ্বিতীয় বৃহত্তম শহর, এবং এখানে সবথেকে বড় হাত, মানে ব্রিটিশরা আসছিল, যখন ব্রিটিশরা এই জায়গাটাকে দখল করে নেয় তখন কিন্তু এটা বার্মিজ রাজাদের শেষ রাজবংশ, শেষ রাজবাড়ি এবং এরপরে শেষ রাজধানী। এরপরে আর বার্মিজ রাজারা রাজত্ব করতে পারেনি, কোনো জায়গায় কোনো নামও নিশান থাকেনি। ইংরেজরা সব কবজা করে নিয়েছিল। ইংরেজের পর তারপরে জাপানিজের পরে যখন স্বাধীনতা অর্জন হয় তখন আর কি এখানকার লোকাল মানুষদের আন্ডার ছিল এবং পলিটিক্সে যিনি জিতেছিলেন ওনাদের হাতে ছিল। এখন পুরোপুরি চলে গেছে আর্মিদের হাতে। তো আর্মিটা যেই হিসাবে কন্ট্রোল করছে সেই হিসাবেই চলছে। পুরোনো দিনের যে বার্মিজ কলকা বা টেরাকোটার কাজ বা শিল্পীরা ছিলেন, ওনাদের যে ডিজাইন হতো ঠিক এই ধরনের জিনিস হতো। তো রিনোভেটিং জিনিসগুলো যেগুলো হচ্ছে ঠিক তিব্বেতিয়ান কিছু ধাঁচ আছে, যেমন গোল্ডেন পরত দিয়ে, বাট তার মধ্যে থেকে যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন কাঠ এবং জিনিসপত্র দিয়ে, এগুলো কিন্তু পুরানো, বাট এর মধ্যে যেই ধাঁচটা আছে সেই ধাঁচটা কিন্তু ওই উপরের ধাঁচের থেকে আলাদা। সেই হিসাবে এখনকার রিনোভেটিং এরকম হচ্ছে। কিন্তু আমি এখন ভিতরটায় যাচ্ছি একবার দেখাতে। এটা হচ্ছে ভিতরের বাড়ি। তো এখানকার ডেকোরেশন দেখুন, আমাদের ভারতে তো অনেক দেখেছি রাজাদের ডেকোরেশন, এখানে দেখুন। এবং এর এক একটা ঘরের ভিতরে ঢুকলে এক একটা করে কক্ষ তৈরি করা আছে। তো আমি আবার একটা ভিতরে যাচ্ছি। তো এটা হচ্ছে খুব একটা বড় জায়গা নিয়ে তৈরি, মাঝে মাঝে পিলার দেওয়া আছে, খুবই শক্তপোক্ত মোটা। এদিক দিয়েও কিন্তু দরজা, মানে ভাই এটা পুরো ঘরের বাক্স ঘরের মতো আর কি, ভুলভুলাইয়া টাইপের। এদিকে দরজা পাল্লা লাগানো পর্যন্ত আছে। তখন আমি এসেছি একদম শেষের অংশে। ভিতরের অংশে কিন্তু 2টা কক্ষ আছে, তারপরে বাইরের অংশ এরকম ধরনের। আর ওদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। তো এখন এদিক দিয়ে বাইরে যাওয়া যায় এবং প্রত্যেকটা দরজার বাইরেই কিন্তু সিঁড়ি করা আছে এখানে, এই যে। আর এদিকে আলাদা আলাদা করে কক্ষ তৈরি করা আছে। এখানের কক্ষগুলো কিন্তু এই দুটো দুটো করে আছে ঘর এবং বড়, বেশ বড়। এদিকের গুলো কিন্তু ছোট ছোট কক্ষ, মানে এইগুলোর মতো বেশ বড় না, এই ঘরগুলোর মতো বেশি বড় না। বাট এগুলোতে যেমন আলাদা করে 4টে সিঁড়ি দেওয়া আছে ভিতরে যাওয়ার জন্য এবং 2টো মহল তৈরি করা আছে এক লাগোয়া, সেরকম দুটো ওদিকেও। আর সেম এদিকে করা আছে, কিন্তু এখানের কক্ষটা একটু আলাদা। এখানে পাঁচিল দিয়ে পুরোপুরি ঘেরা আছে এবং এটাতে প্রবেশদ্বার একটাই লাগানো আছে। দেখুন একটা সিঁড়ি লাগানো আছে। তো এইভাবে সারি সারি 1টা 2টো। আর একদম ওদিকে গেলে আরও ছোট হচ্ছে ধীরে ধীরে। এখানে আর কি
রাজরাজাদের জন্য দোকান বাজার সমস্ত কিছু, মানে রাজ্যের মধ্যেই নগরী তৈরি করা হয়েছিল। এটা রাজধানী নগরী বলা হতো। তো এটাই ছিল মিয়ানমারের শেষ রাজবংশের রাজধানী, কারণ প্রত্যেকটা রাজবংশ একটা করে রাজধানী তৈরি করেছিল মিয়ানমারের আলাদা আলাদা জায়গায়। তো সেই হিসাবে এটা শেষ রাজবংশের রাজধানী এবং শেষ রাজত্ব মিয়ানমারের রাজাদের। এরপরই শেষ হয়ে গেছিল সমস্ত রাজত্ব মিয়ানমার মানুষের, মানে বার্মা মানুষের, বার্মিশ রাজত্ব শেষ হয়ে গেছিল। তারপর অন্যান্য দেশেরা এসেছে। এখন তো ভাই আর্মি রাজত্ব চলছে, এখনও তো ব্যাপারই আলাদা, মারাত্মক। চারিদিকে চেকপোস্ট, চারিদিকে কত কিছু, কোনো দিকে কিছু করা যাবে না। এমনকি এখানকার গ্রাম ভিজিট করতে পারবো না আমি এরকম, কারণ আমার গ্রামে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। কারণ গ্রামের দিকে গেলে আমি কিন্তু ভারতীয়, যেমন উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, এই সমস্ত জায়গা থেকে মানুষকে দেখতে পেতাম। কারণ আন্ধ্রা এবং তামিলনাড়ু তারা একটু আলাদা জায়গার দিকে আছে, কিন্তু বাঙালি অনেক জায়গায় আছে মায়ানমারের মধ্যে, কিন্তু অনেক কম সংখ্যক। আর এখানে তো প্রায় নেই বললেই চলে। এখানকার ভাষা মানে মান্দালের ভাষা হয়ে গেছে প্রথম ভাষা বার্মিশ, সেকেন্ড ভাষা হয়ে গেছে চাইনিজ, এবং থার্ড এখানে হচ্ছে ইংরেজি। তার কারণ চায়না এতটা, মানে 80 থেকে 50% চাইনিজ মান্দালেতে বসবাস করে। তো সেই হিসাবে সমস্ত কিছুই আর কি চায়নাদের সাথে ডিল করে যে সমস্ত এখানে ইনক্রিমেন্ট, এখানে বড় বড় বিল্ডিং সমস্ত কিছু তৈরি হয়েছে। বাকি দেখা যাক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শহরটাও একটু, আর শেষে আমার হস্টেল। কিন্তু তার আগে আমাকে যেতে হবে এখান থেকে। এখানে একটা সুন্দর প্যাগোডা আছে, সবথেকে বড় প্যাগোডা পৃথিবীর মধ্যে এরকম মানা হয়, বড় এবং পবিত্র প্যাগোডা। তো সেটা এখান থেকেই কিছুটা দূরে। চেষ্টা করব যদি যাই তো যেতে পারি। আর তাছাড়া সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি যেতে চাই সেটা হলো গিয়ে ওয়ার্ল্ড বিগেস্ট, লংগেস্ট, ওয়ার্ল্ড ওল্ডেস্ট, মানে পৃথিবীর সবথেকে পুরনো এবং লম্বা কাঠের ব্রিজ, যেটা এখান থেকে একটু দূরের শহরে যেতে হবে, মানে মান্দালের সিটি সেন্টার থেকে একটু ভিতরের দিকে যেতে হবে, প্রায় 30 মিনিট মতো লাগে। বাকি যাই আমি বাইরে গিয়ে দেখা যাক কীরকম কী। তো এটা ছিল রাজধানী শহর, তো তার জন্য কিন্তু এখানে অজস্র আলাদা আলাদা করে কক্ষ করা আছে, কারণ যাবতীয় জিনিস এখানেই থাকতো এবং রাজা থেকে শুরু করে সবাই এই রাজধানী শহরেই আর কি বসবাস করতেন। তো সেই হিসাবে এটা প্যালেসের সাথে সাথে রাজধানী শহরও ছিল। রাজা এজন্যও এটা তৈরি করেছিল কারণ রাজা চেয়েছিল যে বৌদ্ধ ধর্মের একটা মহানগরী প্রতিষ্ঠিত করবেন। নিচে কিরকম পিলার দিয়ে তৈরি করা আছে। এই শহরটা কিন্তু 66 বর্গ কিলোমিটার জায়গা ধরে বিস্তৃত, যার মধ্যে থেকে আমি ভিতরের অংশে, একদম ভিতরের অংশে ঘুরছি। এই 66 বর্গ কিলোমিটার রাস্তার মধ্যে বাইরে দেখিয়েছিলাম যে নদী আছে, মানে খাল খনন করা হয়েছে, অ্যাকচুয়ালি ওটাকে নদী বলা হয়। নদীর চারপাশে নদী এবং মাঝখানে এই বিস্তীর্ণ এলাকা। এপারটা পার করার পর আর একটা রোড আছে, তো দুদিক দিয়ে রোড চলে যাচ্ছে, মানে পুরো 4 চৌকো হিসাবে দুদিক দিয়ে রোড যাচ্ছে। এবং সেই সমস্ত এলাকাতেও কিন্তু দূরে দূরে ঘর বাড়ি লাগানো আছে, যে মানে ওই দিকটা হচ্ছে গিয়ে মানে নগরের যারা থাকতেন তাদের ঘর বাড়ি তৈরি করা ছিল সেই হিসাবে। বাকি আমি একবার চেষ্টা করব সাইকেল নিয়ে যাওয়ার। তো এইখানটা দেখাই। তো এখানে স্তূপটা করা আছে, সমস্ত রাজাদের অভিমূর্তি তৈরি করে নিচে লেখা আছে যে কে কত বছর সাল পর্যন্ত রাজত্ব করেছে। তো এটা হচ্ছে কিং ইয়ান সি থা, 1030 থেকে 1112 সাল পর্যন্ত আর কি রাজত্ব করেছেন। তো সেই হিসাবে এই স্তূপটা এখানে বানানো আছে ওনাদের উপলক্ষে। বাকি ওদিকটা যাওয়া যাক। ওদিকের ঘরগুলো দেখুন চারিদিকে, এখানে কিন্তু অজস্র এরকম ধরনের ঘর আছে। প্রায় 66 একর জায়গা জুড়ে এই পুরো রাজধানী শহর বা প্যালেসটা একদম মিডল অফ দ্য পার্টে, কিন্তু রাজধানী শহরটা চারিদিক ঘিরে তৈরি করা হয়েছে। বাই বাই, এখানকার বাচ্চারা খুবই অ্যাক্টিভ হয়, বাট একটু সাই হয়ে যায় মানুষকে দেখে। এই নগর রাজধানীটির একদম মাঝখানে আছে রাজপ্রাসাদ, আর চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাষের জমি, পুকুর, পুরানো ঘরবাড়ি, মন্দির ইত্যাদি। পুরানো দিনে রাজা ও রাজ্যবাসীরা এই বিশাল এলাকার মধ্যে বসবাস করতেন, কিন্তু সেকালে এবং একালের পার্থক্যে আমি দেখলাম এই নগর রাজ্যের বেশিরভাগ অংশটি এখন চলে এসেছে আর্মির কবজায়।
এখানে দেশের আর্মিরা বসবাস করছেন তাদের যাবতীয় আসবাবের সঙ্গে। সঙ্গে রয়েছে সারি সারি আর্মি ভ্যান। এবং যখন আমি শেষের অংশের দিকে আসলাম, দেখলাম সেখানে এখনও রাজ্যবাসীদের উত্তরাধিকারীরা বসবাস করছেন, কিন্তু তাদের অবস্থাটা অনেকটাই করুণ। তারা এখানে জীবনযাপন চালান চাষাবাস এবং সাইকেলের রিপেয়ারিংয়ের মাধ্যমে। আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ এবং পুরো নগর রাজ্য ক্যামেরায় নজরবন্দি হয়ে আছে, যেখানে ক্যামেরা করাটা সমস্ত জায়গার পক্ষে সুরক্ষিত না। কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষ, তাদের জীবনধারা এবং রাজপ্রাসাদ। হ্যাঁ, টাটা। ওকে 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 শিওর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এদিকের এরিয়ায় কিন্তু ক্যামেরা করা যাবে না, কারণ এখানে মিলিটারি আমার জাস্ট পেছনেই আছে, পুরোপুরি ক্যাম্প। আর ভিতরের দিকে দেখুন অনেক ঘর দৌড় আছে, তো এরকম অজস্র ঘর আছে, কিন্তু সব মিলিটারির আওতায়। টাটা টাটা। এখানে কুলপি বিক্রি হচ্ছে সাইডে। এদিকে অনেক বসার চেয়ার করে দেওয়া হয়েছে, তার কারণ সূর্যাস্তের সময় এদিকে খুব ভালো ভিউ আসে তার জন্য। আর বাকি মানুষের জন্য এখানে ওয়াকিং স্ট্রিট, বসার জায়গা, এই সমস্ত জিনিস করে দিচ্ছে। বাকি অটোওয়ালাকে জিজ্ঞাসা করি কি বলছে। মেয়ে কলকাতা থেকে। হ্যাঁ জি, বার্মার কথাই জানেন, উনি অতটা বুঝতে পারছে না। হাউ মাচ দিস ওয়ান? 2000 চেয়ার। আর অনেক লুঞ্চি বিক্রি হচ্ছে ভাই এখানে। এই যে উনি পড়ে আছেন, এয়ারপোর্টে যে ভিসা যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, তারপরে অনলাইনে আপনারা ভিসা পাবেন,